কেষ্টখ্যাপা কি? তার সাথে তারানাথের সম্পর্কই বা কি? এই সকল প্রশ্নের জবাব পাবেন এই গল্পে। এই গল্প কেষ্টখ্যাপার সাথে তারানাথের পরিচয়ের গল্প। এই গল্প মানুষের নৃশংসতার গল্প। কখনো কখনো মানুষের নৃশংসতা অপজীব বা পিশাচদের থেকেও ভয়ঙ্কর হয় এবং তাদের পরিণামও হয় সেরূপ ভয়ঙ্কর। এই গল্প সেই কথাই আপনাদের শোনাবে। গল্পের খাতিরে নৃশংস দৃশ্যের অবতারণা করা হয়েছে। গল্পে বর্ণিত সমস্ত ঘটনা কাল্পনিক। বাস্তবের সাথে এর কোনরূপ মিল থেকে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত। আমাদের আজকের নিবেদন লেখক অনুপম সহস্রাক্ষ সাহার কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন, তারানাথ তান্ত্রিক ও কেষ্টখ্যাপার বচন। গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি শুভ। অন্যান্য চরিত্রে বুবাই, সাগ্নিক, রিমঝিম, মৌমিতা, পার্থ, শুভ, ইন্দ্রনীল, সায়র ও মেঘনা। শুরু হতে চলেছে আজকের গল্প তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন, তারানাথ তান্ত্রিক ও কেষ্টখ্যাপার বচন। আজ রবিবার। সকাল থেকে গিন্নির তাড়ায় প্রাণ একেবারে ওষ্ঠাগত। বাজার গেলাম। বাজার থেকে ফিরে শুনলাম কিশোরী আর বৌদি এসেছে তাদের ছেলেকে নিয়ে। হঠাৎ এভাবে আসার কারণ দুই গিন্নির না জানলেও আমি জানি। কিশোরীর মুখে আজ একটা আলাদা ঔজ্জ্বল্য ধরা পড়ছে। হবে নাই বা কেন? তারানাথের কথা শুনে বৌদিরও ছেলের জন্য নতুন শাড়ি ও জামা নিয়ে গেছে মাসের জন্য জমানো পাসিং শোয়ের শেষ কটা টাকা দিয়ে। যখন সে বৌদির হাতে তুলে দেয় জামা কাপড়ের সেট আর শাড়িটা, তা দেখে বৌদির মুখে থাকা চিরকাল ধরে দেখা সেই অবসন্ন ভাবটা মুহূর্তেই যেন উবে যায়। সত্যি, কাল তারানাথের জন্য দুজনকে এই প্রথমবারের মতো এত খুশি হতে দেখলাম। আমি আর তাদের ব্যক্তিগত প্রেমালাপে বাধা দিই। কিশোরীর ছেলে গেছিল খেলতে। এই কিছুটা সময় ওরা নিভৃতে একটু কথা বলি, কেটে যাক সমস্ত অভিমান। তারানাথ সত্যিই বলেছে, মেয়েদের অভিমান যেমন পাষাণের মতো অটল, তাকে খুশি করা ততটাই সরল। তবে কিশোরীর মনে যে প্রশ্নগুলো ছিল, সেই প্রশ্নগুলো আবার আমাকে কাল রাতে ঘুমোতে দেয়নি। তাই ভাবলাম আজকে দুই সখী আর তার দুই শিশু মিলে একসাথে হুল্লোড় করুক, আর আমরা দুজন মিলে বেরিয়ে আসি তারানাথের নিমন্ত্রণ রক্ষা করতে তার বাড়িতে। গিন্নিদের আসছি বলে বেলা 12টার দিকে দুজনে মঠ লেনের উদ্দেশ্যে রওনা হলাম। কিশোরী একটা পাসিং শো আর আমি বেগুনি আর ফুলুরি নিলাম। আমি কিশোরীর দিকে তাকাতে সে হেসে বলল, এটা তারানাথের জন্য। উনি কালকে অমনভাবে আমার চোখে আঙুল দিয়ে আমার ভুলটা না ধরালে আমি নিজের ভুল কখনোই বুঝতে পারতাম না। জানিস, কতদিন পর ওর মুখে হাসি দেখেছি, আর সেই হাসি দেখে আমার মনের ভেতরকার সমস্ত ক্লান্তি যেন নিমেষে দূর হয়ে গিয়েছিল। তাই আজ তারানাথকে এই উপহার দেব আমার তরফ থেকে। আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই কিশোরীর এই রকম আচরণ দেখে। সে মঠ লেনের বাইরে বুক চিতিয়ে বলে, তারানাথ যা বলে তা স্রেফ গপ্প। আর সেই সবসময় তারানাথের কথাগুলো মন থেকে মানে। জীবনের প্রতিটা মুহূর্তে সে যেন তারানাথকেই অনুসরণ করে চলে। এইসব ভাবনাতেই বিভোর হয়েছিলাম। আমি অন্য মনস্ক হয়েছিলাম, কিন্তু সম্বিত ফিরল কিশোরীর ডাকে। আমি হালকা হেসে তারানাথের গৃহের দোরগোড়ায় পৌঁছলাম। দরজাতে টোকা দিতেই চারির পায়ের শব্দ শুনতে পেলাম। মেয়েটাকে আগের বছর জন্মদিনে আমরা দুজনে মিলে ওকে এক জোড়া নুপুর উপহার দিয়েছিলাম। তারানাথ ও চারি উভয়ই প্রথমে না করেছিল, তবে আমাদের অনুরোধ তারা ফেলতে পারেনি। এখন সেই নুপুরের ঝনঝন শব্দে গুঞ্জন করতে থাকে গোটা বাড়ি। চারি হাসি মুখে দরজাটা খুলল।
আজকে তোমরাও তাহলে বাবার অতিথি? এই তোমরাও বলতে বুঝলাম আমাদের এই ত্রয়ীর বৈঠকখানায় আজকে আরও কোনো নতুন আগন্তুক আসতে পারে। এই অতিথিকে নিয়ে কাল থেকে এক রহস্য করে রেখেছেন তারানাথ। দেখা যাক কে আসবে এই ত্রয়ীর বৈঠকখানায়, যার জন্য এত আয়োজন, এত রহস্য। হয়তো তারানাথের কোনো কাছের এবং বিশেষ কোনো মানুষ সে। বৈঠকখানায় ঢোকার আগে চারিকে বেগুনি এবং ফুলুরির ঠোঙাটা দিয়ে বললাম, ভালো করে সর্ষের তেল আর লঙ্কা দিয়ে মুড়িটা মেখে নিয়ে আয় তো। চারি হাসি মুখে ঠোঙাটা নিয়ে ভেতর বাড়িতে চলে গেল। বোধহয় রান্নাঘরে গেল চায়ের বন্দোবস্ত করতে। আমরা দুজনে এবার ঢুকলাম বৈঠকখানায়। বৈঠকখানায় গিয়ে দেখি তারানাথ বারান্দায় দাঁড়িয়ে আছে, কি যেন একটা গুনগুন করছে। আজকে অনেক দিন পর ওকে এরকম খোশ মেজাজ দেখছি আমরা। কালকের সেই উদাস তারানাথের সাথে এই তারানাথের কোনো মিলই খুঁজে পাচ্ছি না। তারানাথের মতিগতি বোঝা বড় দুঃসাধ্য আমাদের কাছে। তারানাথ বোধহয় আমাদের উপস্থিতি বুঝতে পেরেছিলেন। আমাদের দেখে তিনি এক গাল হেসে বললেন, আরে তোমরা এসে গেলে এত তাড়াতাড়ি? বুঝেছি, যতক্ষণ না তোমাদের মনের কৌতূহল নিরসন না হচ্ছে ততক্ষণ তোমাদের মনে শান্তি নেই। কথাটা বলে তিনি আমাদেরকে বসতে বললেন। আমরা যে যার নিজেদের জায়গাতে গিয়ে বসলাম। তারানাথ পদ্মাসনের মতো করে বসলেন খাটের ওপর। আগে এইসব শুনে অবাক হতাম, কিন্তু এখন আর অবাক হয় না। তারানাথের কাছে আমরা কিছুই লুকোতে পারি না। আমাদের মনটাকে সে যেন স্বচ্ছ আয়নার মতো স্পষ্ট দেখতে পায়। তার ওই দুই উজ্জ্বল চোখের ভেতর এক অন্তর্দৃষ্টি আছে, যেই দৃষ্টি তীক্ষ্ণ নজরে আমাদের মনের এপার ওপার সব দেখতে পেয়ে যায়। তারানাথ মৃদু হেসে কিশোরীর দিকে তাকিয়ে বললেন, শোনো কিশোরী, বাসিংশটা দিতে হবে না, মেয়েটা বড় রাগ করে। তাই এখন আর এইসব থেকে মন তুলে দিতে চাই। তোমরা দুজনে মিলে ওর সদ্ব্যবহার করো। কিশোরী হেসে শুধু মাথা নাড়ল। সেও আর অবাক হয় না এখন। আর আমার কথা তো ছেড়েই দিন। এত বছরেও আমি বিশ্বাস অবিশ্বাসের মাঝে ঝুলছি। মন বলে সবই সত্যি, কিন্তু চারপাশ দেখলে মনে হয় সবই শুধুই গল্প। তবে তারানাথের বলাতে কি যেন একটা টান আছে, যা এত বছরেও বিন্দুমাত্র কমেনি, বরং সময়ের সাথে সাথে তা আরও পোক্ত হয়ে উঠেছে। দুজনেই জানি মানুষটার থেকে কিছুই লুকিয়ে রাখা যাবে না। অগত্যা কিশোরীকে তার উপহার তার কাছেই রাখতে হলো। মন খারাপ করো না কিশোরী, কি করব বলো, মেয়ের আবদার। মেয়েটাকে তো আর রানীর মতো করে রাখতে পারলাম না, না তার সমস্ত আবদার মেটাতে পারার ক্ষমতা আছে। আর মেয়েটাও আমার মুখ ফুটে কোনো দিনই কিছুই চাইনি, শুধু এই পাসিং শোয়ের নেশা ছাড়তে বলেছে। এবার তোমরাই বলো, ওর এই আবদার আমি কি ফেলতে পারি? ওর কথা যে আমাকে রাখতেই হবে। তারানাথের কথা শুনে মনটা বড় খারাপ হয়ে গেল। মানুষটা মেয়ন্ত প্রাণ, আর চারির আবদার না রাখতে পারলে আমাদের মনও কি আর ভালো থাকবে? ওকে তো আমরা নিজের মেয়ের মতোই মনে করি। কিশোরী কপট রাগ দেখিয়ে বলল, মন খারাপের একটা শাস্তি তো আপনাকে পেতেই হবে। কিশোরী থামতেই তারানাথ সহাস্যে তার দিকে তাকালো শুধু। কালকে আপনি আমাদের অনেক প্রশ্নের জবাব দেন। এই যেমন ধরুন, পূর্ণিমার শেষ পর্যন্ত কি হলো? কেষ্ট খ্যাপাই বা কে? আপনি তাকে কিভাবে চিনলেন? আপনার দাদা নবীনও কি চিনত? কিন্তু কিভাবে? বগুলার বিভীষিকাকে তো আপনি কাটিয়ে দিলেন, এবার আমাদের মনের অমাবস্যাটাও কাটান। এই কেষ্ট খ্যাপার গল্পটা বলুন তো আজকে, না হলে আপনার গৃহের অন্ন কিন্তু একদম ছোব না, এই বলে রাখলুম। কিশোরীর এরকম পণ শুনে আমি মিটিমিটি হাসছি। ভাবলাম বলি, অন্য ছিবি না, তবে চার মুড়ি মাখা চলবে নাকি? হ্যাঁ, কিন্তু বললাম না।
কারণ সেই মুহূর্তে চারি এসে চা আর মুড়ি মাখা রেখে গেল আমাদের সামনে। তোমাদের কাছে যেটা গল্প সেটা আমার কাছে আমার জীবনের এক একটা অভিজ্ঞতার রসদ। তোমরা বড়ই নাছোড় বান্দা হে, যখন শুনতেই চাইছো তখন বলছি তোমাদের। চা মুড়ি মাখা এদের সৎকার করতে করতেই তোমাদের বলি শোনো। পূর্ণিমার কি হলো তা পরে বলছি, আগে তোমাদের দ্বিতীয় প্রশ্নের জবাব দিই। কেষ্ট খেপা কে তার জন্য তোমাদের একটা গল্প বলতে হবে যে, কিন্তু একটা গল্পে কি কেষ্ট খেপাকে বোঝা যাবে? আমার জীবনে কেষ্ট খেপার সাথে একবারই দেখা হয়েছিল। সেই একবারের সাক্ষাতেই আমার সমস্ত কিছু সে অগোছালো করে গিয়েছিল। তাই সেবার যখন বিশম্বর কাকার মুখে কেষ্ট খেপার নাম শুনি তখন চমকে উঠি। আর নবীন চমকে উঠেছিল, কারণ সেও শুনেছিল তার ব্যাপারে। তারেই আমরা অত কাছে পেতে পারি না, কারণ আমাদের মনে শুধুই জেতার খিদে, কাউকে জেতানোর খিদে নেই। এই যে তোমরা পথে ঘাটে এত পাগল বা পাগলি দেখো, কখনো এদের দেখে কি তোমাদের মনে কোনো প্রশ্ন জাগেনি? জানবেই বা কী করে? তোমরা তো পাগল বা পাগলিদের দেখলে হয়তো বিরক্ত হও, নতুবা তাদের 2 পয়সার ভিক্ষে দিয়ে করুণা করো। তবে জানো, এরাই আমাদের মতো সাধারণ মানুষের থেকে অনেক অনেক আলাদা। ওরা আমাদের থেকে বেশি জানে এই জগতের বাইরে যে এক আলাদা জগৎ আছে তার বিষয়। তারা তাদের খালি 2 চোখে এমন কিছু দেখতে পারে যা আমাদের এই মনুষ্য চোখে ধরা পড়ে না। তোমাদের মাতু বাগলির কথা তো বলেছিলাম, তাকেও তো লোকে বাগলিই বলতো, কিন্তু তার ক্ষমতা কি ভয়ঙ্কর ছিল সে তো তোমাদের আমি আগেই শুনিয়েছিলাম। কিন্তু কেষ্ট খেপা মাতু বাগলির থেকে অনেক আলাদা ছিল। কতটা নিবিড়ভাবে সাধনা করলে কেষ্ট খেপার মতো হওয়া সম্ভব তা আমার মতো সাধারণ সাধকের কল্পনার ঊর্ধ্বে। সাধারণের ভিতরেই যে অসাধারণ লুকিয়ে থাকে তা সেইবার জেনেছিলাম। আজ তোমাদের কথাতে কতদিনের ধুলো জমে যাওয়া স্মৃতি আবার চোখের সামনে যেন ভেসে উঠল। তারানাথের চোখ দুটো বন্ধ হয়ে গেছে, যেন কোনো ভাবসাগরে সে বিভোর হয়ে গেছে। তারানাথকে এমন অবস্থাতে আমরা কোনোদিন দেখিনি। এই তারানাথ আমাদের চেনা তারানাথ নয়, এ এক অন্য তারানাথ। তারানাথ সেই চোখ বুজে রেখে আবার শুরু করল। আমরাও হারিয়ে গেলাম তারানাথের স্মৃতির সাথে। তোমাদের আজকে যে ঘটনাটি বলতে চলেছি তাতে আমি শুধুই একটা ছোট্ট পার্শ্ব চরিত্র। এখানে আমার ভূমিকা ছিল অতি সামান্য। এই ঘটনা আমার জীবনের সবথেকে ভয়ঙ্করতম ঘটনার মধ্যে অন্যতম। সেবার ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম মাধবপুর নামে একটি গ্রামে। আজ থেকে 25 বছর আগের কথা। তখন মাধবপুরের মতো বর্ধিষ্ণু গ্রাম বাংলাদেশে, অর্থাৎ ওই এখন যাকে আমরা পশ্চিমবঙ্গ বলছি, অনেক কম ছিল সেই সময়। মাধবপুর ছিল বোধহয় দিনাজপুরে। কোন দিনাজপুরে এখন আর মনে নেই। সেখানে যখন পৌঁছালাম তখন সন্ধে বেরিয়ে গেছে। বড্ড ধকল গেছিল কয়েকদিন ধরে। ক্লান্তিতে সারা শরীর অবসন্ন হয়ে পড়েছিল। গ্রামের কাছাকাছি একটা বট গাছ দেখে সেখানে কিছুক্ষণ বিশ্রাম করব বলে স্থির করলাম। বট গাছের শীতল ছায়ায় সমস্ত ক্লান্ত যেন দূর হয়ে গেল। ওখানে এক বাঁধানো চাতাল ছিল, সেখানে অবসন্ন শরীরটা ছড়িয়ে দিলাম। বট গাছের শীতল ছায়ায় সারা শরীর জুড়িয়ে গেল। মায়ের স্নেহের পরশ যেন। কখন যে চোখটা লেগে গেছিল বুঝতেই পারিনি। ঘুম যখন ভাঙলো তখন সন্ধে বেরিয়ে গেছে। আমার ঘুম ভেঙেছিল কারোর গুনগুনানিতে। কেউ যেন আমার পাশে বসে বিভোর হয়ে গান গাইছিল। গানটা পুরোটা শুনতে না পেলেও গানের কিছু কলি ভেসে এলো কানে। তুহু জগতারণ দীন দয়াময়, তুহু জগতারণ দীন দয়াময়, অতহে তোহারি বিশ্বাসা, আধ জনম হাম নিন্দে গোয়ালু, জরা শিশু কতদিন গেলা, নিধু বনে রমণী
রস রঙ্গে মাতলু নিধু বনে রমণী রস রঙ্গে মাতলু তোহে ভোজব কোন বেলা কত চূড়ানন মরি মরি যাওয়াত নতুয়া আদি অবাসনা তোহে জনমি পুন তোহে সমাবত সাগর লহরী সমানা। এমন মিষ্টি সুরে যে গান গাইছিল আমার নয়ন দুটি তারে খুঁজে বেড়াচ্ছিল। তাকে খুঁজে পাই আমি বট গাছের উল্টো দিকে, অর্থাৎ আমি যেখানে শুয়েছিলাম তার উল্টো দিকে সে বসেছিল। সেই আবজা আলো আধারিতে আমি প্রথম তার দেখা পাই, কেষ্ট খ্যাপাকে। তখনও কিন্তু আমি তার নাম জানতে পারিনি। দেখি বটতলার নিচে বসে আছে একটা 30-40 বছরের লোক, মাথায় উস্কো খুস্কো চুল, গালে অগোছালো দাড়ি গোপে ভরা, পরনে ময়লা ছেঁড়া ধুতি আর একটা তেল চিটচিটে শাল। সে আপন খেয়ালে ছিল, বোধহয় আমার উপস্থিতি সে বুঝতে পেরেছিল। তখনই তার চোখ দুটো দেখতে পাই। কি বলবো আমি, অমন চোখ কি আর সাধারণ মানুষের হতে পারে? চোখ দুটো বড় বড় এবং কি উজ্জ্বল, কেমন যেন নীলাভ এক আভা বেরোচ্ছিল। পাগলা গোছের মতো দেখতে, তবুও পাগল বলে মন মানতে চায় না। মুখ দেখে মনে হলো বেচারা অনেক দিন ধরে কিছু খায়নি। আমার মনে খুব কষ্ট হলো। সে কিন্তু আমাকে দেখে তার গান থামিয়ে দিয়েছে। আমার দিকে তার ওই মোহময়ী দৃষ্টি দিয়ে নিরীক্ষণ করে বলল, তুমি কে হে পথিক? আমি কিছুই বলতে পারলাম না প্রথমে। সে আবার শুধালো আমাকে। বলি, ও পথিক, তুমি লুকিয়ে লুকিয়ে কি করছিলে গো? আমি এবার সম্বিত ফিরে পেলাম যেন। বললাম, আমি দুপুরের দিকে এখানে এসেছিলাম, ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তোমার গান শুনে দেখতে এলাম। সে আমার কথা শুনে লজ্জিত মুখে বলল, আমার গানে তোমার ঘুম ভেঙে গেল? কিছু মনে করো না ভায়া, আমি কাউকে কষ্ট দিতে চাইনি গো। যদি জানতাম তুমি এখানে বিশ্রাম নিচ্ছ, তবে এখানে আর বসতাম না। তুমি ঘুমাও, আমি চলি। হ্যাঁ। কথাটা শেষ করে সে উঠতে যাচ্ছিল। আমি তার হাত ধরে বললাম, আহ, অমন মিষ্টি সুরে কি আর কষ্ট হয়? বরং সমস্ত কষ্ট যেন নিমেষে শরীর থেকে মুছে যায়। আমার কথা শুনে সে করুণ মুখে হাসলো। আমি আর সে পাশাপাশি বসলাম। আমার ঝোলায় কিছু ফল ছিল, আমি সেটা ঝোলা থেকে বের করে তাকে দিলাম। সে আমার কাণ্ড দেখে অবাক হয়ে গেল আর বলল, তুমি তো আমাকে কিছু সময়ের জন্যই দেখেছ। এই কিছুক্ষণের দেখা এক অচেনা মানুষকে নিজের শেষ সম্বলটুকু দিয়ে দিচ্ছ? হ্যাঁ, এ তোমার কেমন দরদ গা পথিক? হ্যাঁ। আমি হেসে বললাম, এখানে দরদ কোথায় দেখলে? আর পরিচয় সে কি শুধু নামেই হয় নাকি? আমিও মানুষ আর তুমিও মানুষ, এই আমাদের আসল পরিচয়। তোমাকে দেখে মনে হলো তুমি খুব ক্ষুধার্ত। আমারও অভ্যেস আছে, বন্ধু হিসাবেই নয় দিলাম, তুমি ইতস্তত করো না। আমার এই কথা শুনে তার চোখ দুটি কেমন ছলছল করে উঠল। আমার নেওয়া ফলগুলো নিয়ে সে ভালো করে একবার আমার দিকে তাকিয়ে কামড় বসালো একটা আপেলে। ওকে খেতে দেখে মনে আমার কোনো লোভ আসছিল না, মনের ভেতর এক আলাদা শান্তি পাচ্ছিলাম যেন। আমি মুগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিলাম। তার খাওয়া হওয়ার পর তাকে বড় তৃপ্ত দেখলাম। তার চোখ দুটো ভিজে গিয়েছিল। আবেগতাড়িত কণ্ঠে সে আমার পানে চেয়ে বলল, তোমার মতো কাউকে পেলাম না বন্ধু। একজন অচেনা মানুষকে যে তার সমস্ত কিছু নিঃস্বার্থভাবে এভাবে সমর্পণ করতে পারে, এরকম তো দেখিনি কোথাও। হ্যাঁ, সবাই শুধু চাই আর চাই, আর যদিও দেয় তবে তার মধ্যে থাকে কুটিল স্বার্থ। হ্যাঁ, আমার মতো অভাগাকে তুমি বন্ধু বানালে। এই বন্ধু তোমায় কথা দিল
তোমার গায়ে একটা আঁচড় অব্দি লাগতে দেবে না। তোমার তোমার কেশাগ্র স্পর্শ করার আগে তাকে আমাকে ডিঙোতে হবে। হ্যাঁ, এই বলে রাখলুম। শেষের কথাগুলো বলার সময় তার চোখের নীলাভ আওয়াজ যেন আরো উজ্জ্বল হয়ে উঠল। আমি হেসে বললাম, তোমাকে কিছুই করতে হবে না, এই কপালে যা মা লিখে দিয়েছে তাই হবে। আমি বা তুমি কে হই তার ভাগ্যের লিখন বদলানোর? চোখের নীলাভ আবার তার মিলিয়ে গেল। সে চোখে দেখলাম বিস্ময়ের ছায়া। তোমাকে যত দেখছি ততই অবাক হচ্ছি। তা বন্ধু, তোমার পরিচয় তো জানা হলো না। আমি বললাম, আমি তারানাথ চক্রবর্তী, এক ভবঘুরে। সাধুসঙ্গ করে বেড়াই সামান্য, পথে পথে ঘুরে বেড়াই। কিসের সন্ধানে ফিরি তা জিজ্ঞেস করো না, ওর জবাব আমার কাছে নেই। আর তোমার বন্ধু? তার মুখ ফুটে উঠল সেই সারল্য মাখা হাসি। তবে সে হাসিতে দেখলাম বিষণ্ণতা। ক্লান্ত গলায় ধীরে ধীরে সে বলল, আমিও তোমার মতো পথের পর পথ পেরিয়ে শুধু খুঁজি তারে। আমি এক বিরহী তারানাথ, এক বিরহী। তার একটু ছোঁয়া পেতে আমি আমি ঘুরে ঘুরে মরি। তবু সেই প্রতারক আমাকে ধরা দেয় না, জানো, ধরা দেয় না। ধরা ছোঁয়ার বাইরেই দেখে যায়। যদি তার ছায়াটুকু একবার, শুধু একবার ছুঁতে পেতাম, তবে এ জীবন সার্থক হতো। আমার পরিচয় এইটুকুই। তবে লোকে আমাকে কেষ্ট খ্যাপা কয়, ভাবে আমি উন্মাদ। কিন্তু তারা তো নিজেরাই উন্মাদের মতো চাহিদার চোরাবালিতে ডুবে যায়। আমি তার কথা শুনতে শুনতে কেমন যেন হারিয়ে যাচ্ছিলাম। চোখে শুধু তার মুখখানি আর কানে শুধু তার কথা ভাসছিল। আমি কিছু না ভেবেই তার কোলে মাথা রাখলাম। সে কথা বন্ধ করে দিল। মাথায় হাত বোলাতে বোলাতে বলল, ঘুমাও তারানাথ, তুমি ঘুমাও। ওর প্রতিটা ছোঁয়া যেন আমার মায়ের ছোঁয়া মনে হলো। মনটা কেমন করে উঠল। ঢুকরে কেঁদে উঠলাম কোনো এক অজানা কারণে। সে হেসে বলল, ওরে, কাঁদিস কেন পাগলা? কাঁদিস না, কাঁদিস না। আমি আমার কান্না ভেজা কণ্ঠে আবদার করলাম, তুমি গান থামিয়ে দিলে কেন? একটা গান শোনাও না, বড় ইচ্ছে করছে। আবার তার হাসি শুনতে পেলাম। সে তার সেই সুমধুর সুরে গান ধরল। তুহু জগতারণ দীন দয়াময়, তুহু জগতারণ দীন দয়াময়, অতহে তোহারি বিশ্বাসা, আধ জনম হাম নিন্দে গোয়ালু, জরা শিশু কতদিন গেলা, নিধু বনে রমণী রস রঙ্গে মাতলু, নিধু বনে রমণী রস রঙ্গে মাতলু, তোহে ভোজব কোন বেলা, কত চূড়ানন মরি মরি যাওয়াত, নতুয়া আদি অবাসনা। সুরের মূর্ছনায় আমার দেহখানি অবশ হয়ে যাচ্ছিল। দু চোখের পাতা ভারী হয়ে উঠল। সমস্ত নিরাশা, সমস্ত গ্লানি দূর হয়ে নিদ্রা দেবীর কাছে নিজেকে সমর্পণ করলাম। অনেকদিন পর এমন শান্তির ঘুম ঘুমালাম। ছোটবেলায় মাকে জড়িয়ে ঘুমালে যেমন শান্তি পাওয়া যায়, ঠিক তেমনই শান্তি পাচ্ছিলাম। কারোর ঠেলাঠেলিতে হঠাৎ আমার ঘুম ভাঙল। কণ্ঠস্বরটা বড় চেনা চেনা লাগছিল। ঘুম থেকে উঠলেও কেমন যেন একটা ঘোরের মধ্যে ছিলাম। হঠাৎ মুখে জলের ছাপটা বেঁধে ঘোর ভাঙল।
দেখি আমার সম্মুখে দাঁড়িয়ে আছে নবীন দাদা। নবীন দাদা আমার দিকে বিস্ময়ে চেয়ে আছে, আমিও চেয়ে আছি। নবীন দাদা আমার পিস্তুত দাদা, কিন্তু দাদা তো থাকে কুশমন্ডিতে। কয়েক বছর আগে ওর বিয়ের উপলক্ষে গেছিলাম। আমি যেতে চাইনি, তবে মায়ের জোড়াজুড়িতে যেতে হয়েছিল। সেই নবীন দাদা এখানে কিভাবে এলেন? নবীন দাদাই প্রথম কথা বললেন। তারা, তুই এই গাছতলায় এভাবে একলা কি করছিস? একলা শব্দটা শুনেই মনে বলল কাল রাতের কেষ্ট খ্যাপার কথা। আমি ভালো করে চারিপাশে চাইলাম, না, সে নেই। গোটা মানুষটা যেন উবে গেল। নবীন দাদা আমার কাঁধ ধরে ঝাঁকালো। কি রে তারা, অমনভাবে কি করছিস? আমার মাথা তখন ঝিমঝিম করছে। কোনো মতে নিজেকে সামলে বললাম, আমি তো ঘুরতে ঘুরতে এই পথে চলে আসি। শরীর বড় ক্লান্ত লাগছিল, তাই এখানেই বিশ্রাম নিই। আমি কেষ্ট খ্যাপার কথা কেন জানি না বললাম না। আমার কথা শুনে নবীন দাদা হেসে বলল, তুই হাঁটতে হাঁটতে চলে এলি সোজা আমার শ্বশুর বাড়ির গ্রাম মাধবপুরের সামনে। আমি অবাক হলাম। একবার বোধহয় শুনেছিলাম যে নবীন দাদা শ্বশুর বাড়ি মাধবপুর না মধুপুর গ্রামে। নবীন দাদা আবার বলল, তোকে যখন একবার বাগে পেয়েছি তখন তোকে আর ছাড়ছি না। তুই আমার সাথে চল মাধবপুরে, আর সামান্যখানি পথ। ভাগ্যিস আমার নজর পড়ল গাছতলায় যে কেউ একজন শুয়ে আছে। দেখে মনে হলো যেন তুই। তাই তো গাড়োয়ানকে থামিয়ে নেমে দেখলাম যা ভেবেছি তাই। তুই অঘরে ঘুমিয়ে আছিস। ভাবলাম আবার তুই অজ্ঞান হয়ে গেলি নাকি। এখন চল আমার সাথে, কিছুদিন ওখানে কাটা, তারপর তোকে আমি মামা মামির কাছে রেখে আসব। এভাবে পালিয়ে পালিয়ে বেড়াস কেন? মামা মামিকে দুঃখ দিয়ে কি পাস রে তুই? নবীন দাদার তর্জন গর্জন থামলেও আমার মন তখন খুঁজে চলেছে তাকে, কিন্তু না, সে কোথাও নেই। একবার মনে হলো স্বপ্ন দেখেছি, তবে স্বপ্ন এমন জীবন্ত কোনোদিনও আশা করিনি। নবীন দাদা এবার তাড়া লাগালো। তিনি গরুর গাড়োয়ানকে বিদায় জানিয়ে আমাকে বললেন, আর সামান্য একটুখানি পথ আছে, চল হেঁটেই মেরে দেবো। তুই পারবি তো? আমি আর না করতে পারলাম না, নাকি না করা হলো না। মনটা বড় বিক্ষুব্ধ হয়ে গেছিল। নবীন দাদা কত কিছুই বলে যেতে লাগলেন, কিন্তু আমার কানে তখন সেসবের কিছুই ঢুকছে না। আমার চোখ হতে তখনও কালকে রাতের রেশ কাটেনি। সেই উজ্জ্বল চোখ দুটির ছলছল দৃষ্টি আমি তখনও ভুলতে পারছিলাম না। পা দুটো আমার এগিয়ে চলছিল, কিন্তু মন আমার তখনও পড়ে রয়েছে সেই বটতলাতে। আমার অন্য মনস্কতা লক্ষ্য করছিল বোধহয় নবীন দাদা। তিনি আমার কাঁধে হাত রেখে বললেন, কি হলো রে তারা, তোকে এত অন্যমনস্ক লাগছে কেন? কিছু হয়েছে নাকি? তোর শরীর টরীর খারাপ লাগছে নাকি? আমি মাথা নাড়িয়ে না জানালাম। কথা ঘোরানোর জন্য বললাম, তুমি একলাই? বৌদিকে তো দেখছি না। আমার কথায় দাদা হেসে বলল, তোর বৌদিকে নিতেই তো এসেছি। আমার শ্বশুর মশাই দিন কয়েক হলো বিছানায় শয্যাশায়ী, তাই তাকে দেখতেই বউ এসেছিল তার বাপের বাড়ি। সেইবার তো আমিই দিয়ে গেছিলাম, এইবার তাকে নিতে এসেছি। যতকে ছাড়া আমার মনটাও কেমন যেন আনচান করছিল রে, তাই থাকতে না পেরে চলেই আসলাম। দেখি শ্বশুরের কেমন অবস্থা। যদি ভালো হয় তবে দিন দুয়েক থেকে যতু বউ আর তোকে নিয়ে সোজা বাড়ি চলে যাব। আর যদি দেখি শ্বশুরের অবস্থা খারাপের দিকে, তাহলে না হয় কয়েকদিন শ্বশুরবাড়ি জামাই আদরই খেয়ে যাব। সাথে তুইও একটু আদর যত্ন নিস। কথাটা বলেই অট্টহাস্য করে উঠল নবীন দাদা। নবীন দাদা এরকমই ছিল, কথায় কথায় হাসতেন। ওনার যে ছেলে আছে সেটা শুনলেও কখনো দেখিনি। আমি আমার মনের অশান্তি চেপে রেখেই দাদার হাসির সাথে তাল মেলালাম। তবে সেখানে ছিল শুধুই কৃত্রিমতা। গ্রামের ভিতরে ঢুকে মেঠো রাস্তা ধরে এগিয়ে যেতে লাগলাম নবীন দাদার সাথে, তার শ্বশুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। মাঝে মাঝে কিছু লোকজন দেখা পেলেও তারা নমস্কার জানাচ্ছে নবীন দাদাকে, আর আমার দিকে কেমন একটা বাঁকা দৃষ্টিতে তাকাচ্ছে। আমার কেমন যেন মনে হলো ওরা
সকলেই তাড়া লাগাচ্ছে যেন নবীনকে দেখে। এত হুড়োহুড়ি আর ফিসফিসানি কেন তা বুঝলাম না আমি। তবে নবীন দাদা বা তার শ্বশুর বাড়িতে কিছু না কিছু গোপন কথা রয়ে গেছে, যা আমরা জানি না, অথবা নবীন দাদা জানলেও আমাকে জানাননি। রাস্তায় চলতে চলতে এইসবই চিন্তা করতে করতে এগিয়ে যাচ্ছি। মিনিট 15 হাঁটার পর পৌঁছালাম একটা বাড়িতে। বাড়িটা এক ঝলক দেখেই বুঝলাম এ বাড়ি আগে নিশ্চয়ই জমিদার বাড়ি ছিল। এক প্রকাণ্ড 3 মহলা প্রাসাদ দুহাত ছড়িয়ে যেন আমাদের স্বাগত জানাচ্ছে। তবে বয়সের ছাপ ভীষণভাবে পড়েছে এই প্রাসাদম বাড়িতে, কারণ 3 তলাটা সম্পূর্ণভাবে ধসে গেছে। যেখানে একসময় বাহারি ফুলের মনোরম উদ্যান ছিল, সেখানে এখন আগাছার জঙ্গলে ভরা। জায়গায় জায়গায় বলেস্তরা খসে হাঁ হয়ে পড়েছে। সেখান থেকে আবার বট অসত্যের চারা গজিয়েছে। দেখতে প্রাসাদের মতো হলেও শ্রীহীন হয়ে পড়েছে। নবীন দাদা হাঁক ডাক পেরে আমাদের উপস্থিতি জানান দিয়ে দিয়েছেন সকলকে। কই হে গিন্নি, কই হে যতু, কই গেলে সব? বাড়ির সকলে বেরিয়ে এলো। ভেতর বাড়ি থেকে দেখলাম একজন মাথায় ঘোমটা দেওয়া বছর 22-26-এর এক বউ। তাকে দেখেই চিনতে পারলাম নবীন দাদার বউ। সে বড় লজ্জা পেয়েছিল স্বামীর এই আচরণে, কিন্তু খুশিও হয়েছিল। কিন্তু পরক্ষণেই দেখলাম তার মুখে কিসের এক অশনি ছায়া ছেয়ে গেল। নবীন এসবের কিছুই খেয়াল করেনি। সে তখন এক 4-5 বছরের ছেলেকে কোলে তুলে নিয়েছে। বুঝলাম এই যতু, নবীনের সাধের ধন। সবাই জামাইকে যত্ন আত্তি করার জন্য ব্যস্ত হয়ে বললেন। নবীন দাদা আমার সাথে সবার পরিচয় করিয়ে দিল। সবাই কেমন বাঁকা দৃষ্টিতে আমার দিকে তাকালো। বোধহয় নবীন দাদার ভাই না হলে তারা আমাকে তাড়িয়েই দিত। কিন্তু আমার মনে তখন অন্য খটকা লাগছে। এই বাড়িতে ঢোকা ইস্তক আমি যেমন একটা বিষাদময় বাতাসের ছোঁয়া পেলাম, যেন দলা পাকা কান্নার রোল পাক খাচ্ছে সারা প্রাসাদ জুড়ে। এমনকি এই আনন্দের পরিবেশটা কেমন মেকি মেকি লাগছে। এই ঘরে প্রত্যেকটা সদস্য কিছু না কিছু কথা গোপন করছে। নবীনের এভাবে হুট করে চলে আসা, আমাকে দেখে সকলের ওরকম বক্রদৃষ্টি, গ্রামের মানুষের সম্মান দেখানো কিন্তু এড়িয়ে যাওয়া, এই বাড়িতে এমন বিষাদময় বাতাস, এই সব কিছু আমার মনে বিপুল সন্দেহের উদ্রেক করছিল। এই বাড়ির লোকেরা সব কিছু ঠিক দেখাতে চাইলেও এ বাড়িতে কিছুই ঠিক নেই। আমাকে একবার চন্দ্র দর্শনে বসতে হবে, কিন্তু সঠিক সময়। আমাকে একতলার একটি ঘর দেওয়া হলো। আমি ঘরে গিয়ে প্রথমে হাত মুখ ধুয়ে নিলাম। বৌদি যখন আমার জন্য নতুন জামা ধুতি দিল, তখন আমি বৌদিকে জিজ্ঞাসা করলাম, বৌদি, একটা সত্যি করে কথা বলবে? বৌদি ঘোমটাটা ঠিকঠাক করে বললেন। কি জানতে চান ঠাকুরপো? আমি একটু ইতস্তত করে জানতে চাইলাম, কি লুকিয়ে রেখেছেন আপনারা? এই গৃহে প্রবেশ করতে এরকম একটা জমিদার বাড়ির অমন জীর্ণ দশা। আপনাদের সকলের চোখে মুখে যে একরাশ আতঙ্কের ছায়া দেখেছি, তার কারণ কি? নবীন দাদার কি এখানে আসা উচিত হয়নি? বৌদি আমার প্রশ্ন শুনে আঁতকে উঠলেন। তিনি চমকে উঠে একবার আমার দিকে তাকালেন। তার 2 চোখ হঠাৎ ভিজে গেল। অশ্রু সচল নয়নে সে আমার পানে চেয়ে বলল, আমি কিছুই বলতে পারবো না ঠাকুরপো। এই গৃহ পাপের ভারে জর্জরিত। তোমার কাছে হাত জোর করছি, এ কথা ওকে বলো না। নিজের বৌদির মান রক্ষাতে এইটুকু কথা রেখো। অমন করুণ দশা দেখে আমি ভারী অপ্রস্তুত হয়ে বললাম বৌদির এই আচরণে। আমি জানালাম এইসব কিছুই আমি দাদাকে বলবো না, তবে বৌদির কথাবার্তায় ধোঁয়াশারও বেড়ে গেল। দুপুরে আহারের সময় সকলের সাথে আবার দেখা হলো। বৌদি একজন অসুস্থ বৃদ্ধকে নিয়ে এলেন ঘর থেকে। তার ডান হাতে সম্পূর্ণ কালো কাপড়ে বাঁধা। ইনি চলৎ শক্তিহীন এবং বৃদ্ধের নজর বড্ড ঘোলাটে। ইনি হলেন পরিবারের বর্তমান কর্তা তথা কাজল বৌদির বাবা শ্রীপতি সামন্ত। এই পরিবারের সমস্ত সদস্য একসাথে আহার করতে বসেন। 2 জন ষাটোর্ধ্ব বৃদ্ধা বিধবা এসেছিলেন। তাদের দেখে জানতে পারলাম এরা কাজল বৌদির বড় জ্যাঠামশাই ভূপতি সামন্ত এবং মেজ জ্যাঠামশাই নৃপতি সামন্ত স্ত্রী। 2 জনের ছবি দেখেছিলাম যখন সেই বৃহৎ হল ঘরে বসেছিলাম। 2 জনের গলায় শুকনো কালচে মালা।
মালাগুলো অনেক দিন ধরেই যেন বদলানো হয়নি। ওদের ছবির পাশ থেকে যখন যাচ্ছিলাম তখন একটা পচা দুর্গন্ধ পেয়েছিলাম। ভূপতি সামন্তর 2 পুত্র এবং নৃপতি সামন্তর 1 পুত্র, আর শ্রীপতি সামন্তর এই 1 কন্যা। আশ্চর্যের কথা হলো ঘরে স্ত্রীলোক বলতে কাজল বৌদি এবং ওই বিধবা 2 জন ছাড়া একজন সধবা, যিনি সম্ভবত শ্রীপতির স্ত্রী। কাজল বৌদির দাদাদের বিবাহযোগ্য বয়স হলেও তারা কেউই বিবাহ করেননি। 3 ছেলেই চুপচাপ থাকে, যেন কোনো পুতুল। আমি যে এতক্ষণ ধরে এসেছি, আমার সাথে 1 মুহূর্ত চোখে চোখ রাখেনি তারা। বারবার আমার দিকে চোরা দৃষ্টিতে চাইছেন কাজল বৌদি। যতু আর নবীন মিলে খুনছুটিতে মেতে উঠেছে। নবীন দাদার শাশুড়ি আমাকে খাবার পরিবেশন করছে। আমি সব চিন্তা বাদ দিয়ে খাবার থালায় স্পর্শ করতেই এক ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেল। বৌদি বাটিতে করে কিছু তরল খাবার খাওয়াচ্ছিল বৃদ্ধ শ্রীপতিকে। আমার থালা স্পর্শ করতেই সে বমন করে দিল পাতা টেবিলে। শুধু সেই নয়, উপস্থিত থাকা ভূপতি ও নৃপতির 3 ছেলেও বমন করতে লাগলো। যতুও কাশতে লাগলো। বৌদি আর সেই বৃদ্ধ বিধবারা বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়েছিল। নবীন ছেলেকে সামলাতে ব্যস্ত। এই দৃশ্য দেখে কি আর বসে থাকা যায়? আমি এমত অবস্থায় খাওয়ার টেবিল ছেড়ে উঠে বললাম। যতুর কাশি থেমে গেছিল জল খাওয়ার সাথে সাথে, কিন্তু যখনই আমি সেই খাওয়ার স্থান থেকে উঠলাম সঙ্গে সঙ্গে ওদের বমন করা বন্ধ হলো। 3 ছেলেই চেয়ারে এলিয়ে বললেও বৃদ্ধ আমার দিকে তার বিস্ফারিত দৃষ্টি মেলে তার সেই ডান হাতটা কোনো মতে তুলে খুব ক্ষীণ কণ্ঠে বলল, তোর গা থেকে আমি তার গন্ধ পাইছিলাম। তুই কেষ্ট খেপার সোঁয়া পাইছিস। তুই কেষ্টারে এই গৃহে এনেছিস। অলক্ষণে মুখ পোড়া তুই। কেষ্টখ্যাপার নাম শুনে আমি সহ সকলে চমকে উঠলাম। শ্রীপতিবাবু কেষ্টখ্যাপাকে চিনলেন কিভাবে? কিন্তু তখনও বুঝিনি আজ আমার চোখের সামনে কি ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে। কেষ্টখ্যাপার নাম শুনে নবীন দাদার শাশুড়ির হাতে ধরা ডালের বাটিটা নিচে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। কাজল বৌদি মুখ হাত চাপা দিয়ে বলল, তুমি বাবা এ কি করলে? নিজের মুখে ওর নাম নিলে? বৃদ্ধ উত্তেজনায় কি ভুল করে ফেলেছিল সে বুঝে উঠতে পারেনি, কিন্তু যখন সে তার ভুল বুঝতে পারল ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আমাদের সকলের চোখের সামনে বৃদ্ধ বীভৎস আর্তনাদ করে উঠল। সকলেই সরে এসেছে তার থেকে। নবীন কোনো এক অজানা ভয় যতুর চোখ দুটো নিজের হাত দিয়ে বন্ধ করে দিল। শ্রীপতির মৃগী রোগীর মতো সমস্ত শরীর কেঁপে কেঁপে উঠছে, আর থেকে থেকে তার মুখ থেকে বেরিয়ে আসছে ভয়ঙ্কর আর্তনাদ। তার সমস্ত শরীর, সমস্ত মুখ জুড়ে দগদগে ঘা দেখা যাচ্ছে। শরীরের সমস্ত পরনে থাকা ধুতিটা যেন ফেটে ফেটে যাচ্ছে। সমস্ত শরীর ঘা আর পুঁজে ভরে গিয়েছে। তার দেহ মাটিতে লুটিয়ে পড়েছে। সেই গা থেকে আমি সেই পচা দুর্গন্ধ পাচ্ছি যেটা ওই ছবিগুলো থেকে পাচ্ছিলাম। আমি একবার দেখলাম সেই নিথর হয়ে যাওয়া মৃতদেহকে। তার চোখ দুটি খোলা, ঊর্ধ্বা আকাশের পানে চেয়ে আছে। ঠুকরে কেঁদে উঠলেন কাজল ও নবীনের শাশুড়ি। 2 বিধবা বৃদ্ধা কাঠের মতো বসে থাকলো, আর ঘরের 3 ছেলে ভয়ে আঁতকে কুঁকড়ে উঠেছে। নবীন যতুকে জড়িয়ে ধরে আছে বুকের মধ্যে আঁকড়ে। আমি হতবিহ্বলভাবে দাঁড়িয়ে আছি। 3 ছেলে নেমে এলো। তারা সেই লাশের ওপর কোথা থেকে নিয়ে আসে একটা কালো কাপড় দিয়ে মুড়ে সেই দেহটি নিয়ে গেল। আমি বড় ক্ষীণ স্বরে বললাম, সৎকার ব্যবস্থা? ছেলেগুলির মধ্যে যে বড় সে বলল, এই ঘরে কারো সৎকার হয় না। ওর সাপে এই দেহে আগুন পর্যন্ত লাগবে না। এই দেহ ফেলে রাখতে হবে ঘরে, যেখানে বাবা আর নৃপতি কাকার দেহ আছে। শ্রীপতি কাকাকেও সেই ঘরে ফেলে রাখবো। এই দেহ মাটিও গ্রহণ করবে না। এই দেহ এভাবেই থাকবে আজীবন। এরকম অবিকৃত শরীরে এই ঘা আর পুঁজ অনবরত বেরিয়ে যাবে। এই দুর্গন্ধ শুধু আমাদের নাকেই আসে। এই গন্ধ যতু বা জামাইবাবুও পাবে না।
কথাটা বলেই তারা তিন ভাই মিলে দেহটা নিয়ে চলে গেল এই ঘরের কোনো অন্ধকার কুটুরিতে ফেলে দিতে। আমি ওর কথা শুনে চমকে উঠলাম। এই বীভৎস দেহের গন্ধ আমি ক্ষীণভাবে পাচ্ছি বলেই আমার প্রাণ ওষ্ঠাগত হয়ে চলেছে, আর এরা অবিরত সেই গন্ধ পাচ্ছে। হায় ঈশ্বর, এদের দ্বারা এমন কি পাপ হয়েছে যার শাস্তি এত ভয়ঙ্কর? কাজল বৌদি অস্পষ্ট স্বরে বলে ওঠে, ঠাকুরপো, বাবা নিজের পাপের শাস্তি পেয়েছে। যে পাপের শাস্তি ভূপতি জেঠু ও নিপতি জেঠু পেয়েছে, এতে তোমার কোনো দোষ নেই। সন্ধে হয়ে গিয়েছে। কাল সকালে নবীন দাদা কাজল বৌদি আর যতুকে নিয়ে নিজেদের গ্রামে ফিরে যাবে। আমিও যাব ওদের সাথে। আজকের এই বীভৎস দৃশ্য দেখে নবীন দাদার মতো হাসি খুশি মানুষও গম্ভীর হয়ে গেছে। কাজল বৌদির মা বিধবার বেশ পড়ে নিয়েছেন। সকলেই সকলের ঘরে চলে গেছে। এই পাষাণ বুড়িতে নেমে এসেছে শ্মশানের নিস্তব্ধতা। আমার মনের মধ্যে কিন্তু প্রশ্নের ঝড় উঠেছিল। সেই প্রশ্নের উত্তর না জানতে পারলে মনে শান্তি নেই। কে এই কেষ্ট খ্যাপা, যার গানে এত মধুর, হাসি এত নির্মল, চোখ দুটো অমন নিষ্পাপ, যার কোলে মাথা রেখে মায়ের ছায়া অনুভূত হয়, যার সুরে সমস্ত সংসার তুচ্ছ মনে হয়, সেই মানুষটির নাম মুখে আনতেই শ্রীপতির এরকম ভয়ঙ্কর দুর্দশা কিভাবে? আমি সকল প্রশ্নের উত্তর জানার জন্য চন্দ্র দর্শনে বসবো বলে ঠিক করি। মনটা শান্ত করে বসলাম চন্দ্র দর্শনে। সেদিনের কৌতূহলের জন্য আমার জীবনে সবথেকে বড় ক্ষত আমি পেয়েছিলাম। আমার সুন্দর সুখের স্বপ্ন খান খান হয়ে গিয়েছিল বাস্তবের ঝড়ে। এই দেখো, এখনও কথাগুলো ভাবলে গায়ের রোম খাড়া হয়ে ওঠে। এটা কিন্তু ভয়ে নয়, ঘৃণায়। মানুষের বীভৎসতার সেই নগ্ন রূপ দেখে আমার অন্তরাত্মা অবধি কেঁপে উঠেছিল। মানুষ এত নিষ্ঠুর হয় কেমনে? কথাটা বলেই তারানাথের সারা শরীর একবার কেঁপে উঠল। আমরা তখন চরম উত্তেজনায় ভুগছি। তারানাথ আবেগতাড়িত কণ্ঠে বলতে লাগলেন, সেই রাতে চন্দ্র দর্শনে দেখেছিলাম এক ভয়ঙ্কর দৃশ্য। দেখেছিলাম এই গ্রামের নাম মাধবপুর ছিল, কারণ এখানে কৃষ্ণকে পুজো করা হতো। সেই থেকেই গ্রামের নাম হয় মাধবপুর। এই গ্রামের প্রতিষ্ঠা করেন একজন বোস্টম, নাম তার মদন মোহন সামন্ত। তিনি জমিদারও ছিলেন। তিনি ছিলেন চৈতন্যদেবের ভাবাদর্শে বিশ্বাসী। 1640-এতে প্রতিষ্ঠিত এ গ্রাম বোস্টমদের কাছে তীর্থক্ষেত্র ছিল। তবে ধীরে ধীরে এই ভক্তের আসর কালক্রমে বিলীন হয়ে যায়, কিন্তু সামন্তদের জমিদারি থেকে যায়। শ্রীপতি, ভূপতি ও নৃপতি ছিল এই মদন মোহনের বংশধর গোপাল সামন্তর পুত্র। আর এই গোপাল সামন্তের সময় এই গ্রামে আসে এক 5 বছরের ছেলে। তার অমন কৃষ্ণের মতো দেবতুল্য রূপ দেখে গোপাল তার নাম রাখেন গৌরকৃষ্ণ। এই গৌরকৃষ্ণকে তিনি তার 3 পুত্রের থেকেও অধিক ভালোবাসতেন। আর এই গৌরকৃষ্ণ সমস্ত জুড়ে ছিল কানহা আর কানহা। কানহার জন্য সে বিরোহিনী রাধার মতো পড়ে থাকত। লোকে তাকে ধীরে ধীরে তার গৌরকৃষ্ণ নাম ভুলে লোকে ডাকতে থাকে কেষ্ট খ্যাপা। তাতে কিছু তার যায় আসতো না কে তাকে কি বলতো বলে। সে কানহার পদতলে নিজেকে নিয়োজিত করে দিয়েছিল। তার গানের গলা ছিল খুব মিষ্টি। সারা গ্রাম ঘুরে ঘুরে সে কখনো কানহাকে নিবেদন করত। বধূ কি আর বলিব আমি, কি আর বলিব আমি, জীবনের মরণে জনমে জনমে প্রাণনাথ হইয়া তুমি। তোমার চরণে আমার পরাণে, তোমার চরণে আমার পরাণে বাঁধিল প্রেমের ফাঁসি। জনমে জনমে মরমে জীবনে প্রাণনাথ হইয়া তুমি। সব সমর্পিয়া এক মন হইয়া, সব সমর্পিয়া এক মন হইয়া নিশ্চয় হইলাম দাসী। প্রাণনাথ হইয়া তুমি। এই কৃষ্ণ পাগলকে গোপাল সামন্ত খুব ভালোবাসতেন, কিন্তু তার 3 ছেলে ভূপতি, নৃপতি ও শ্রীপতি
ছিল তাদের পিতার বিপরীত। তারা কেষ্টখ্যাপাকে মনে প্রাণে ঘৃণা করত, তাকে তাদের চাকর মনে করতেন। কেষ্টা কেষ্টা বলে ডাকতো তাকে, তবে তার জন্য কোনোদিনও রাগ করেনি কেষ্টখ্যাপা। কিন্তু ভ্রুপতি, নৃপতি ও শ্রীপতির ঘৃণার বারুদ মনে জমছিল, আর সেই রাগ তারা অবলা প্রাণী গরুদের ওপর তাদের রাগ মেটাতো। যখন মৃত গরুর টুকরো কেষ্ট দেখতে পেত তখন সে আকুল নয়নে কাঁদত। তার সেই বুক ফাটা কান্না দেখে ওই তিনজনের মনে পৈশাচিক আনন্দ পেত। নিজের ছেলেদের এই পৈশাচিক হত্যা লীলা সম্পর্কে যখন গোপাল সামন্ত জানতে পারেন তখন তিনি প্রচণ্ড রেগে গেলেন। ছেলেদের প্রচুর বকাঝকা করলেন, তবে তাতে হিতে বিপরীত হয়ে যায়। গোপালবাবুকে তার 3 ছেলে মিলে সে রাতে দা দিয়ে কুপিয়ে কুপিয়ে শত টুকরো করে ফেলে। গোপালবাবুর অমন বিভৎস মৃত্যুকে সচক্ষে দেখেছিল কেষ্টখ্যাপা। কেষ্টকে পিছমোড়া করে বেঁধে তার চোখের সামনে তার বাবা ঠাকুরকে 3 জনে খুন করে। কেষ্টর আকুতি, মিনতি, কান্না সব চাপা পড়ে যায় ওই 3 জনের অট্ট হাসিতে। পাষণ্ডদের তাতেও শান্তি নেই। ছেলেটাকে একটা ঘরে আটকে রাখে আর রটিয়ে দেয় সেই নাকি উন্মাদ হয়ে গোপালবাবুকে খুন করে পালিয়েছে। কেউ কেউ বিশ্বাস না করতে চাইলেও সামন্তদের প্রতিপত্তি তখন বিশাল। তাদের ওপর কথা বলবে এমন সাহস তখন কারোর ছিল না। আর কেষ্টখ্যাপা, তার পরিণাম যে কি ভয়ঙ্কর হয়েছিল তা দেখে আমার সমস্ত শরীর বারবার কেঁপে উঠেছিল। এই 3 ভাই মানুষ নয়, সাক্ষাৎ শয়তান ছিল। শয়তানের থেকেও নিকৃষ্ট ছিল ওরা। কেষ্টকে এক অন্ধকার কুটিরে বন্ধ করে রাখত। তাদের খাওয়ার পর যে উৎকৃষ্ট থাকতো সেগুলি খেতে দিত তাকে। একজন বোষ্টমকে সেই জানোয়াররা মাংস খাওয়াতো জোর করে। বুঝতে পারছো কি ভয়ঙ্কর ছিল তারা? অকথ্য অত্যাচার চলতো তার ওপর। সারা শরীর তার ক্ষত বিক্ষত হয়ে গেছিল। সে এত কষ্ট সহ্য করার পরেও নিজের কৃষ্ণকে ডাকত। ওদের সুমতি দাও কানহা, ওদের সুমতি দাও। কিন্তু সেই পাষণ্ডরা সেদিন তাদের সমস্ত সীমা লঙ্ঘন করল। বলতে ঘেন্না লাগছে, সেই পশুগুলো ওর সেই রুগ্ন শরীরকেও ছিঁড়ে খুঁড়ে শেষ করে দিল। যে শরীর কৃষ্ণকে সমর্পণ করেছিল সেই শরীরকেও যখন সেই পশুরা অস্পৃশ্য করল তখন সে আর চুপ থাকেনি। ভিতরের সমস্ত গড়ল সে উগলে দিয়েছিল ওদের উদ্দেশ্যে। তোরা আমাকে নয়, আমার কানহাকে লাঞ্ছিত করেছিস। আমি যদি হৃদয় থেকে কৃষ্ণকে আরাধনা করে থাকি তবে আমার আরাধ্য তোদের এই অপরাধের বিধান দেবেন তিনি বিধান, মিলিয়ে নিস। এই বলে সেই কৃষ্ণপ্রেমী কেষ্টখ্যাপা দেহত্যাগ করে। তখন তারা জানতো না তাদের জীবনে কি ভয়ঙ্কর অভিশাপকে তারা আহ্বান করেছে। সেই মুহূর্তে কৃষ্ণর যে মন্দির ছিল মাধবপুরে তা ভূমিধসে ধূলিসাৎ হয়ে যায়। সেদিন সামন্ত ভিলা থেকেও সেই বাড়ির ভেতরে স্ত্রীও চলে যায়। যেই গৃহে নারায়ণ নেই সেই গৃহ জরাগ্রস্ত হয়ে পড়ে। এমনকি 3 পুত্র সন্তান হলেও তারা তাদের পৌরসত্ব হারায়। সেই পৌরসত্বের অহংয়ে তারা একদিন মহাপাপ করেছিল। সেই কেষ্টখ্যাপার নাম মুখে আনলেই তারা সেই সমস্ত আঘাত ফিরে পায় যা তারা ওকে দিয়েছিল। তাই তো মৃত্যুর পরে যে নশ্বর শরীর পঞ্চভূতে বিলীন হয়ে যায় সেই পঞ্চভূতও তাদের দেহ গ্রহণ করেনি। সৃষ্টির শেষ অবধি তাদের দেহ এরকমই থাকবে, আর সেই ভিলার সমস্ত মানুষ সেই গন্ধ প্রতিটা মুহূর্ত পাবে। তারানাথ থামলেন। তার বুক থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। মানুষটার বৃদ্ধ শরীরটা কেঁপে উঠল সেই খ্যাপার দুঃখে। আমরা প্রত্যেকেই নিস্তব্ধ হয়ে বসে আছি। দুপুরের এই চড়া রোদে যখন সমস্ত চরাচর তপ্ত তখন আমাদের মনে হচ্ছে দূরে কোনো এক পথে একটা 30-40 বছরের লোক, মাথায় উস্কো খুস্কো চুল, গালে অগোছালো দাড়ি আর গোফে ভরা, পরনে ময়লা ছেঁড়া ধুতি আর একটা তেল চিটচিটে শাল গায়ে জড়ানো, সে হেঁটে চলেছে কোনো এক অজানার পথে। সে কে? কোথা থেকে সে তোমাকে দেখা দেবে তা তুমি জানবেও না। তারানাথের কথায় সব প্রশ্নের উত্তর হয় না,
সব প্রশ্নের উত্তর জানতেও নেই। আমি স্পষ্ট শুনতে পেলাম সে যেন গলা ছেড়ে গাইছে, তারে ধরতে পারলে মনো বেড়ি, তারে ধরতে পারলে মনো বেড়ি, দিতাম পাখির পায়, কেমনে আসে যায় কাঁচার ভিতর অচিন পাখি, কেমনে আসে যায়, কেমনে আসে যায়।